হ্যালো ফ্রেন্ডের প্রত্যেকে আবারও ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ভিডিওটা আমরা লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে এবং যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে পাশের বেলটিকে অল করে দিও সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখো এতদিন ধরে এত ভিডিও আসছে কিন্তু তোমরা লাইকই করছো না, তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে আমাদেরও খুব ভালো লাগে যে হ্যাঁ স্টুডেন্টরা তো সাপোর্ট করছে, তাদের জন্য তো আমাদেরকে অনেক কিছুই করতে হবে। কিন্তু যখন দেখি যে সাবস্ক্রাইব নেই, সত্যি ভিডিও বানাতে ডিমোটিভেট লাগে। তোমরা যত মোটিভেট করবে এক একটা আমাদের চ্যানেলে যে সমস্ত ক্রিয়েটররা ভিডিও বানায় তারা কিন্তু অত্যন্ত মোটিভেট হয় এবং তোমাদের জন্য ডিটেলসে ক্লাস, ফ্রি ক্লাস কিন্তু আনতে চলেছি আমরা অনেকগুলো, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখো এবং দেখো প্রত্যেকের চেষ্টা করো সঠিক উত্তরগুলো দেবার। কারণ দেখো তোমরা কতটা পড়ছো বা না পড়ছো, যারা তোমরা টিউশন ছাড়া পড়ছো অনেকেই রয়েছে যারা বাড়িতে নিজে নিজে সেলফ স্টাডি করো। যারা সেলফ স্টাডি করো এটাও কিন্তু একটা বেটার জিনিস, ঠিক আছে? তো কেন কোচিংটা নেওয়া প্রয়োজন প্রত্যেকেই জানো যে আমার কাছে যারা পড়ছে, ঠিক আছে, তুমি তাদেরকে দেখতে পারছো না যে তারা কতটা পড়ছে বা না পড়ছে। যখন একটা এক্সাম নেওয়া হলো তখন কোয়ালিফাইং মার্কসগুলো দেখে বোঝা যায় যে হ্যাঁ স্টুডেন্ট একটু বেশি পড়ছে বা এই স্টুডেন্ট একটু কম পড়ছে, ঠিক আছে? তো কেউ যদি নিজে পড়তে পারো এটা খুবই একটা ভালো ব্যাপার, তোমরা বাড়িতে নিজেও পড়তে পারো। কিন্তু এখানে তো তোমরা দেখতে পারো যে আমি কতগুলো সঠিক দিচ্ছি, কতগুলো ঠিক দিচ্ছে না। এর জন্য তোমরা নিচেতে একের দাগের এর উত্তরটা হলে এ, দুইয়ের দাগের বি উত্তরটা হলে বি, তিনের দাগের সি উত্তরটা ঠিক হলো সি, এবার কিন্তু প্রতিটা লাইন দিয়ে লিখবে। এবং অবশ্যই যে তুমি কটা অ্যান্সার সঠিক করেছো, তুমি 8টা সঠিক করেছো নাকি 9টা সঠিক করেছো নাকি 10টা করেছো নাকি 15টা করেছো নাকি 20টা করেছো সেটা কিন্তু লিখে যাবে। এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছো এবং তোমার কী নাম সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবে। এগুলো করলে আমাদের খুব ভালো লাগে যেন একটা স্টুডেন্টের কিন্তু রেসপন্সিবিলিটি রয়েছে, সে রোজ কিন্তু আমাদের টাস্কগুলো বা আমাদের কথাগুলোকে মেনে চলে। আর ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও, ভিডিওতে লাইক দেখলে আমাদের খুবই ভালো লাগে। প্রথম প্রশ্নের দিকে নজর দাও, সঠিক উত্তরটা নিচের কমেন্টে জানাবে। প্রথম প্রশ্নের দিকে নজর দাও, গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো, 4টা অপশন রয়েছে, মিউকর রয়েছে, ইফ রয়েছে, ভলবাক্স রয়েছে, এগারিকাস রয়েছে। দেখো এখানে মনে রাখবে যে মিউকর কিন্তু অ্যাকচুয়ালি একটা ছত্রাক, ঠিক আছে? মিউকর একটা কি বললাম, ছত্রাক, ঠিক আছে? আর মিউকর যে ছত্রাক এটা কিন্তু এককোষী টাইপের একটা ছত্রাক, ঠিক আছে? এবং কি না এরা যেমন এককোষী তেমন কিন্তু মনে রাখবে যে এরা সমাঙ্গদেহী ও অপুষ্পক। কি বললাম? সমাঙ্গদেহী ও অপুষ্পক, ঠিক আছে? এটা হচ্ছে মিউকর সম্পর্কে জানলাম। অপুষ্পক, রাইট, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখো, ইফটও কিন্তু কি একটা ছত্রাক। ইফট কোথায় ব্যবহার হয় তোমরা কি জানো? দেখো ইফট কিন্তু যখন পাউরুটিতে তখন ব্যবহার হয়, ঠিক আছে? ইফট যখন পাউরুটি তৈরি হয় তখন ব্যবহার হয়। ইফটের কাজ কেন? ইফটের কাজ হচ্ছে গাঁজানো, কোনো কিছু গাঁজিয়ে দেওয়া হচ্ছে ইফটের কাজ। ইফট কোথাও হতো এটাই যে গাঁজিয়ে দেওয়া। ভলভক্স, গমনে সক্ষম একটি উদ্ভিদ কি? ভলভক্স, এটা কি রাইট অ্যান্সার হবে? দেখো ভলভক্স একটা অ্যাকচুয়ালি শৈবাল, ঠিক আছে? ভলভক্স একটা শৈবাল। আর অনেকগুলো ভলবক্স যখন একসঙ্গে অবস্থান করে ভলবক্সকে এই জন্য গ্লোব শৈবালও বলা হয়। তাহলে গ্লোব শৈবাল কাকে বলে, ভলবক্সকে বলে, এটা জানতে পারলে। এবং এটা কি সঠিক উত্তর হবে? ইয়েস, গমনে সক্ষম একটু উদ্ভিদ হলো ভলবক্স, এটা কিন্তু রাইট অ্যান্সার। আর এগারিকাসকে আমরা অ্যাকচুয়ালি যেটা মাশরুম বলি, যে ছত্রাকটা আমরা খাবার যেটা খাই সেটা হচ্ছে কিন্তু এগারিকাস। যদি এখানে প্রশ্ন থাকে তাহলে তোমরা লিখতে পারবে, আশা করি, যে ইফট কিতে কাজে লাগে, এগারিকাস কোনটা, আচ্ছা, আর মিউকর কোনটা। প্রত্যেকটা বুঝিয়ে এভাবেই কিন্তু পড়ানো হবে। নেক্সট প্রশ্ন, সংকটকালীন হরমোন হলো ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন নাকি টেস্টোস্টেরন, কোনটা সঠিক অ্যান্সার হবে? দেখো সংকটকালীন মানে জরুরি অবস্থায় যেটা ঘটিত হয়। প্রথম দেখো ইনসুলিন কি করে না, ইনসুলিন অ্যাকচুয়ালি রক্তের শর্করার মাত্রাটাকে ঠিকঠাকভাবে বজায় রাখতে সাহায্য করে। অ্যাড্রিনালিনটা কি হবে? হ্যাঁ, অ্যাড্রিনালিন যখন ধরো আমাদের ভয় হচ্ছে, যখন খুব রাগ হচ্ছে, যখন খুব উদ্বেগের সৃষ্টি হচ্ছে তখন কিন্তু অ্যাড্রিনালিন হরমোনটা খরিত হয়। তো দেখো সংকটকালীন অবস্থায় অ্যাড্রিনালিন হরমোনটা খরিত হচ্ছে, তাই একে সংকটকালীন হরমোন বলা হয়। এটা কিন্তু রাইট অ্যান্সার। তবে আমরা এটা রাইট অ্যান্সার জানার আগেও আমরা যেটা জানবো যে থাইরক্সিন সম্পর্কে জানবো আর টেস্টোস্টেরন সম্পর্কে জানবো। প্রত্যেকে জানো যে টেস্টোস্টেরন কিন্তু পুরুষদের যে গোপ দাড়ি তৈরি করতে সাহায্য করে, এছাড়া শুক্রাণু উৎপাদনে তো এর প্রধান ভূমিকা রয়েছে, ঠিক আছে? থাইরক্সিন কি? থাইরক্সিন জানো যে ব্যাঙের রূপান্তরে সাহায্য করে। এছাড়াও থাইরক্সিন ভিএমআর এবং হার্ট রেট বজায় রাখতে সাহায্য করে। ক্লিয়ার। নেক্সট 3 দাগের প্রশ্ন দেখো, মস্তিষ্কের যোজক কলা কাকে বলা হয়? দেখো থ্যালামাসকে বলা হয়, লঘু মস্তিষ্ককে বলা হয়, পন্সকে বলা হয় নাকি গুরু মস্তিষ্ককে বলা হয়? এটা প্রত্যেকে মনে রাখবে যে যোজক কথা যখনই উঠে আসবে তখন কিন্তু পন্সের কথা উঠে আসবে, ঠিক আছে? দেখো গুরু মস্তিষ্কের কাজ আলাদা, লঘু মস্তিষ্কের কাজ আলাদা, আর কিন্তু থ্যালামাসের কাজ আলাদা। এবার আমরা থ্যালামাসের কাজ বা লঘু মস্তিষ্কের কাজ বা গুরু মস্তিষ্কের কাজগুলো একবার ওয়ান শটে জেনে নেব। প্রথম দেখো
যেটা রয়েছে সেটা হচ্ছে গুরু মস্তিষ্কের কাজ। গুরু মস্তিষ্কের অপর নামটা মনে রাখবে যে গুরু মস্তিষ্ককে সেরিব্রালও বলা হয়। কি বলা হয়? তা সেরিব্রাল। ঠিক আছে, তাহলে গুরু মস্তিষ্ক কী বলা হয়? তা সেরিব্রালও কিন্তু বলা হয়, সেরিব্রাল। ঠিক আছে, এই যে সেরিব্রাল নামটা বলে এটা কিন্তু গুরু মস্তিষ্কে বলা হয়। এবার গুরু মস্তিষ্কের কী কী কাজ রয়েছে না, গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে দর্শন, কোনো কিছুকে দেখতে চাইছো, ধরো তুমি কোনো কিছু শুনতে চাইছো মানে শ্রবণ করা, দরা, এছাড়াও ধরো তোমার যে ঘ্রাণ গ্রহণ, তাপ, স্পর্শ, যন্ত্রণা এগুলো গ্রহণ করা। ঠিক আছে, মানসিক ক্ষমতা, তোমার চিন্তা শক্তি, তোমার বাক শক্তি, সমস্ত কিছু, স্মৃতিশক্তি, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে কি এই গুরু মস্তিষ্ক। রাইট। আচ্ছা, লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কী কাজ করে না, লঘু মস্তিষ্ক আমাদের দেহের যে ভারসাম্য সেটা করে, ঐচ্ছিক পেশির যে চলাচল সেগুলোতে নিয়ন্ত্রণ করে। থ্যালামাস, থ্যালামাস কোনটা না, থ্যালামাসের কাজটা একটু মনে রাখবে যে থ্যালামাস অ্যাকচুয়ালি চাপ, তাপ, স্পর্শ অনুভূতি বুঝতে সাহায্য করে। থ্যালামাস কিন্তু চাপ, তাপ, স্পর্শ অনুভূতি বুঝতে সাহায্য, তাহলে প্রত্যেকটার কাজ আমরা জেনে নিলাম। আর পন্স, পন্স হচ্ছে কি না, পন্স হচ্ছে আমাদের যে ব্রেন রয়েছে, ঠিক আছে, আমাদের যে ব্রেন রয়েছে, ব্রেনের যে মিড ব্রেন, ঠিক আছে, মধ্য মস্তিষ্ক রয়েছে এবং সুষুম্না তীর্থক রয়েছে। ঠিক আছে, সেই মধ্য মস্তিষ্ক এবং সুষুম্না তীর্থকের মাঝখানে এই পন্সটা অবস্থান করছে, এটাকে কিন্তু মস্তিষ্কের যোজক কলা বলা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? নেক্সট 4 থেকে প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশ রিলে কেন্দ্র হিসাবে কাজ করে? একটু ভালো করে শোনো, দেখো হাইপোথ্যালামাস রয়েছে, থ্যালামাস রয়েছে, পন্স রয়েছে, সেরিবেলাম রয়েছে। এবার কোনটা সঠিক উত্তর? টোটাল 4টা অপশন দেখতে পাচ্ছ। দেখো রিলে কেন্দ্রে, রিলে কেন্দ্র হিসেবে কিন্তু সর্বদা দেখো হাইপোথ্যালামাসকে কিন্তু রিলে কেন্দ্রে বলা হয় না, কারণ হাইপোথ্যালামাসের যদি কাজগুলোর দিকে নজর করো তাহলে তুমি নিজেও বুঝতে পারবে হাইপোথ্যালামাস কিন্তু দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, নিদ্রাতে, আমাদের যৌন আচরণ, এছাড়াও যে হরমোন ক্ষরণের স্থান হিসাবে কিন্তু হাইপোথ্যালামাসের প্রধান ভূমিকা রয়েছে। তাহলে রিলে মস্তিষ্ক হিসেবে কি থ্যালামাস কাজ করে? হ্যাঁ, থ্যালামাস কিন্তু রিলে স্টেশন হিসেবে কাজ করে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন বি, থ্যালামাস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপশন বি বা থ্যালামাস। এবার কেন থ্যালামাস রিলে স্টেশন বা রিলে অংশ হিসেবে কাজ করে না, থ্যালামাস হচ্ছে যে গুরু মস্তিষ্ক রয়েছে সেই গুরু মস্তিষ্কের প্রধান প্রবেশদ্বার। কি বললাম না, থ্যালামাস হচ্ছে গুরু মস্তিষ্কের প্রধান প্রবেশদ্বার। প্রত্যেকে খাতা পেনে কথাগুলো নোট করবে ভিডিওটা দেখতে দেখতে, কারণ এই প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে যখন পড়ানো হচ্ছে ডিটেলসই পড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো থ্যালামাস হচ্ছে কি গুরু মস্তিষ্কের প্রধান প্রবেশদ্বার। যখন সকল প্রকার সংজ্ঞা প্রবাহ, স্নায়ু প্রবাহ, সমস্ত কিছু কিন্তু থ্যালামাসের মাধ্যমে কি হয়, থ্যালামাসের মাধ্যম দিয়ে গুরু মস্তিষ্কে যায়। আর গুরু মস্তিষ্কটা হচ্ছে সব থেকে ব্রেনের বড় অংশ। ঠিক আছে, তাহলে থ্যালামাসটা হচ্ছে কি একটা প্রধান গেট হিসাবে কাজ করে, গুরু মস্তিষ্কে সমস্ত কিছু প্রবাহগুলো মানে প্রধান যে স্নায়ু প্রবাহ বা সংজ্ঞা প্রবাহ, একমাত্র গন্ধ, কোনো কিছুর গন্ধ তুমি কিন্তু থ্যালামাসের মধ্য দিয়ে যেতে পারবে না গুরু মস্তিষ্কে। ঠিক আছে, ওটা কিন্তু বাদ বাকি সমস্ত কিছু সংজ্ঞা প্রবাহ, স্নায়ু প্রবাহ সব কিছু, একমাত্র ঘ্রাণ, কোনো কিছুর ঘ্রাণ তুমি এই থ্যালামাসের মধ্য দিয়ে পাঠাতে পারবে না, বাদ বাকি সমস্ত কিছু কিন্তু থ্যালামাসের মধ্য দিয়ে পাঠাতে পারবে। এই জন্য থ্যালামাস হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করে। রাইট। পন্স হবে না, সেরিবেলাম মানে অ্যাকচুয়ালি কাকে বলা হয় বলতো? লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক তোমরা সম্পর্কে জানো যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণে লঘু মস্তিষ্কের প্রধান ভূমিকা রয়েছে। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা বলবো দেখো 5 নম্বর প্রশ্ন বলছে বল ও সকেট সন্ধি হিসাবে পাওয়া যায়, বল ও সকেট সন্ধি কোথায় পাওয়া যায়? এলবো, নি, পেলভিক গার্ডল, আঙুল। এবার বল আর সকেট সন্ধিটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়? দেখো অ্যাকচুয়ালি বল আর সকেট সন্ধি বলতে একটা অবতল একটা হাড়ের অংশ থাকে। ঠিক আছে, অবতল একটা হাড়ের এরকম ঠিক অংশ থাকে এবং তার মধ্যে একটা বলের মতো অংশ ঢোকানো থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো দুটো অস্থি সন্ধির যখন জোর লাগছে আর কি, একটা একটা অস্থি ঠিক অবতল এরকম দেখতে হয়, আর একটা বলের মতো অংশ এর ভেতরে ঢোকানো থাকে। এবং এটা কি করতে পারে, এই বলটা দেখো এটার উপর যেহেতু সব কিছু করতে পারবে, যেহেতু গোল অংশ, নাড়াচাড়া করতে পারবে, বাঁকতে পারবে, সব কিছু করতে পারবে। এটা হচ্ছে কোথায় পাওয়া যায় না, আমাদের পেলভিক গার্ডলে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? পেলভিক গার্ডল। দেখো এলবো, নি, এখানে কিন্তু কবজা সন্ধি পাওয়া যায়। ভালো করে যে এলবো, নি, হাঁটু এবং কোনোই এগুলো কিন্তু কবজা সন্ধি পাওয়া যায়, কিন্তু পেলভিক গার্ডল স্কন্ধে এবং হচ্ছে আমাদের কোমরে, পেলভিক গার্ডল মানে অ্যাকচুয়ালি শনিচক্র। ঠিক আছে, পেলভিক গার্ডল মানে হচ্ছে শনিচক্রে পাওয়া যায়। এছাড়া আমাদের কোথায় পাওয়া যায় বলো তো? আমাদের স্কন্ধে পাওয়া যায়, কাঁধে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে আসো। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটো বুজে যায়, এটি কি ধরনের ক্রিয়া? 4টা অপশান রয়েছে, সহজাত প্রতিবর্ত ক্রিয়া, বি রয়েছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, গমন কোনোটি না। দেখো গমন কোনোটি নয়, এ দুটো মোটো হবে না। এবার সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে যে কোনো একটা হবে। এবার প্রত্যেকে মনে রাখবে যে সহজাত মানে কি বলতো, যেটা আমাদের আপনামনেই ঘটে। যেমন ধরো তোমাকে ধরো চোখে আমি আঙুল থেকে তুমি চোখটা বুঝে ফেললে,
কারণ ব্যাপারটা ঘটছে কি, যে এটা কিন্তু আমাদের হবে, ঠিক আছে, এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো না, রাইট। তাহলে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো না সেগুলো কিসের মধ্যে আমরা ধরে নিচ্ছি, না সেগুলো হচ্ছে সহজাত প্রতিক্রিয়ার মধ্যে কিন্তু চলে যাচ্ছে, রাইট। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারবো না, যেমন ধরো তোমার চোখে যদি আলো পড়ে, ঠিক আছে, তোমার চোখে যদি আলো পড়ে, তুমি চোখের পাতা বন্ধ করবে, হঠাৎ তোমার চোখের সামনে কোনো কিছু হচ্ছে, তুমি চোখটা বন্ধ করছো, ঠিক আছে, তোমার নাকে কিছু ঢুকে গেল, তুমি হাঁচি দিচ্ছ, ঠিক আছে, বা কাশি দিচ্ছ, এটাও কিন্তু সহজাত প্রতিক্রিয়া বা জন্মজাত প্রতিক্রিয়া বা শর্তবিহীন প্রতিক্রিয়া বলে। এটা কিন্তু অনেকগুলো নাম রয়েছে সহজাত প্রতিক্রিয়া। এটার কী নাম, না সহজাত প্রতিক্রিয়ার নাম হচ্ছে জন্মজাত প্রতিক্রিয়াও কিন্তু একে বলা হয়। তাহলে সেম নাম, খেয়াল রাখবে, জন্মজাত প্রতিক্রিয়াও একে বলা হয়। আর কি বলা হয়, আর হচ্ছে শর্তবিহীন, কি বলা হয়, শর্তবিহীন প্রতিবর্তকীয়, রাইট। শর্তবিহীন প্রতিবর্তকীয়া, জন্মজাত প্রতিবর্তকীয়া, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের হবে। তাহলে চোখের ধুলোবালি পড়লে সহজাত প্রতিবর্তকীয়া কিন্তু ঘটবে মাফট। এবার আমরা জানবো যে এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে 6 দাগের উত্তরটা হচ্ছে কিন্তু এ, রাইট, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার তাও আমরা অর্জিত প্রতিবর্তকীয়াটা কি একটু জেনে নেবো না। অর্জিত প্রতিবর্তকীয়া মানে হচ্ছে যেগুলো আমরা অর্জন করেছি, ঠিক আছে, যেমন তুমি সাঁতার কাটছো, তুমি পড়ছো, তুমি কোথাও খেলতে আসছো, সাইকেল চালাচ্ছ, তুমি ফুটবল খেলছো, এগুলো সব কিছু কিন্তু অর্জন করা, তুমি একজনকে দেখে শিখেছো। তাহলে যেগুলো শিখছি আমরা সমাজে এসে, সেগুলো হচ্ছে কি না অর্জিত প্রতিবর্তকীয়া। আর যেগুলো অটোমেটিক ঘটে যায়, যেগুলো আমরা কন্ট্রোলে করতে পারি না, সেগুলো কিন্তু সহজাত প্রতিবর্তকীয়া। নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত থাকে। দেখো হাইপোথ্যালামাস থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, থাইরোটক্সিন রিলিজিং হরমোনকে নির্দেশ দিয়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে ক্ষরণ করে। এফটিএইচকেও সেমভাবে ক্ষরণ করে, কিন্তু সেটা পিটুইটারির মারফত খরিত হয়। কিন্তু হাইপোথ্যালামাস এডিএইচকে কী করে, সংরক্ষণ রাখে, কী করে, এডিএইচকে সংরক্ষণ রাখে, এবং যখন সময় হয় ঠিক তখন এটাকে রিলিজ করে দেয়, ঠিক আছে। থাইরক্সিন অ্যান্সারটাও হবে না। নেক্সট প্রশ্ন 8 নম্বর কি বলেছে, দেখো ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না যে হরমোনটি, দেখো ইস্ট্রোজেন প্রজেস্টেরন এই দুটো কিন্তু ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। আর তোমরা ইস্ট্রোজেনেরও কাজ জানো, প্রজেস্টেরনের কাজ জানো, তাই তো। প্রত্যেকে আশা করছি ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কাজ জানো না এমন কিন্তু কেউ নেই। তোমাকে পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে ইস্ট্রোজেন এবং এই প্রজেস্টেরনের কাজগুলো হয়তো দিতেও পারে। তো তোমাকে যদি কোনো কারণে বলে যে ইস্ট্রোজেনের কী কাজ হতে পারে, তো তোমাকে মনে রাখতে হবে যে ইস্ট্রোজেনের কী কী কাজ, না স্ত্রীলোকের মাসিক চক্রটাকে নিয়ন্ত্রণ করছে কিন্তু ইস্ট্রোজেন। এছাড়াও নারীদের যে ত্বক, সেই ত্বকের নিচে মেদ বা স্নেহ পদার্থের সঞ্চর ঘটিয়ে নারীসুলভ দেহ গঠনে সাহায্য করছে। আর কি করছে, স্তনগ্রন্থি বৃদ্ধিতে সাহায্য করছে। তাহলে এই কাজগুলো কিন্তু মনে রাখবে, ইস্ট্রোজেনের এই কাজগুলো মনে রাখবে, যে মাসিক চক্র নিয়ন্ত্রণ করা, নারীদের কোমল বা নারীসুলভ দেহ গঠনে সাহায্য করা, নারীর কোমল কণ্ঠস্বরে মাথায় লোমের আধিক্য ঘটতে, এগুলো কিন্তু সাহায্য করে, ঠিক আছে। যদি ইস্ট্রোজেনের কম ক্ষরণ হয় তাহলে কিন্তু, অল্প ক্ষরণ যদি হয় তাহলে কিন্তু নারীদের যে যৌন, ঠিক আছে, যে যৌবনের যে ছাপ সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না, ঠিক আছে। যৌবনের যে ছাপ সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না যদি অধিক ক্ষরণ হয়, ঠিক আছে। অধিক ক্ষরণ হলে কিন্তু যৌন যে ছাপটা লক্ষ্য করে, আর যদি অল্প ক্ষরণ হয় তাহলে কিন্তু দেহবেশ বৃদ্ধি পাবে না, মানসিক দুর্বলতা দেখাবে, রাইট। প্রজেস্টেরনের কাজ কি, না প্রজেস্টেরন যখন একটা বেবি হয় তখন যোনিপথকে বা যে বার্থ ক্যানাল রয়েছে সেই যোনিপথকে প্রসারিত করতে সাহায্য করে, অমরা গঠনে সাহায্য করে। এছাড়াও যে ভ্রূণ থাকে, যখন মায়ের পেটে ভ্রূণটা থাকে, সেই ভ্রূণটাকে রোপণ করতে, ভ্রূণটার বৃদ্ধিতে, ভ্রূণকে পুষ্টি দিতে সাহায্য করছে হচ্ছে প্রজেস্টেরন, ঠিক আছে। তাহলে দুটো কাজ ক্লিয়ার। রিল্যাক্সিন কী করে, মনে রাখবে যে রিল্যাক্সিন কিন্তু এটা যখন প্লাসেন্টা বা অমরা থেকে এটা কিন্তু রিল্যাক্সিনটা খরিত হয়, ঠিক আছে। প্লাসেন্টা মানে অ্যাকচুয়ালি গর্ভকালীন অবস্থায় খরিত হয়, গর্ভকালীন বা গর্ভধারণ অবস্থায়, প্রেগনেন্সি অবস্থাটা খরিত হয়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, যে ডিম্বাশয় থেকে কোন হরমোনটি খরিত হয়, তাহলে এই তিনটি খরিত হয়। তাহলে নেক্সট কী রয়েছে, ডি রয়েছে অ্যান্ড্রোজেন। দেখো অ্যান্ড্রোজেনটা অ্যাকচুয়ালি পুরুষদের, তো পুরুষদের এটা যৌন বৃদ্ধিতে সাহায্য করে, তাহলে অ্যান্ড্রোজেনটা কিন্তু খরিত হয় না, ঠিক আছে। অ্যান্ড্রোজেনটা কী হয়, আচ্ছা, প্রত্যেককে খ্রিস্ট মাসের অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে। খ্রিস্ট মাসের একটা গুরুত্বপূর্ণ অফার তোমাদের জন্য রয়েছে, যারা আমাদের এএনএম জিএনএমের যে নতুন ব্যাচটা চলছে আর কি, ঠিক আছে, সেই ব্যাচটাতে যারা অ্যাডমিশন নিতে চাইছো, ঠিক আছে, তো তারা দেখতে পাচ্ছ এখানে 999 টাকা ফিস রাখা হয়েছে। এটা কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে, আমাদের অনলাইনে একটি অ্যাপস রয়েছে। তো অ্যাপসটার নামটা তোমরা এই নাম্বারে কল করলে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অ্যাপসটার নাম কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। নাম্বারটা একটু ভালো করে দেখে নাও, এই নাম্বারটা, রাইট। এবার এখানে কিন্তু যে এরকম এমসিকিউ পূরণ হয় তা না, আর ফিসটা দেখে নাও 999 টাকা কিন্তু ফিস তোমাদের জন্য রাখা হয়েছে, ঠিক আছে, 999 টাকা। এবার তোমরা কন্ট্যাক্ট করলে যা কথা বলার ডিটেলসে সব কিছু একটু কথা বলে জেনে নেবে,
ঠিক আছে। আর এমসিকিউ প্রশ্নই এখানে কিন্তু সীমাবদ্ধ থাকা হবে না, প্রতিটা চ্যাপ্টারকে টপিক ধরে ধরে একদম বেস থেকে আলোচনা করা হবে। একদম তোমরা কথাটা মিলে নেবে, তুমি কোনো প্রকার সত্যি বলছে কি মিথ্যা বলছে তুমি দেখে নেবে এই ক্লাসটা করার পর। কেউ বুঝতে না পারলে সহজভাবে বোঝানোর অন্য কিছু টেকনোলজি ইউজ করা হবে, যে তুমি বুঝতে পারছো না আরও সহজ করে তোমাকে যাতে বোঝানো যায় তারও সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। দেখো লাইভ ক্লাস তো থাকছেই, তুমি যদি কোনো কারণে ধরো তোমার হঠাৎ করে কোনো প্রবলেম হলো বা তোমার সমস্যা হচ্ছে, তখন তুমি লাইভে থাকতে পারছো না, তখন তুমি রেকর্ড ক্লাস দেখতে পাবে। পরীক্ষার আগে অবধি ক্লাস থাকছে। আর কি বলতো, ফিট সংখ্যা কিন্তু খুবই অল্প, ঠিক আছে, ফিট কিন্তু খুবই অল্প, এটা নিউ ক্লাস, নতুন ক্লাস শুরু হচ্ছে আমাদের। আর যে জিনিসটা বুঝতে পারবে না সেটাকে তোমাকে নতুন করে বুঝিয়ে দেওয়া হবে। প্রতিদিন কিন্তু পড়া দেওয়া এবং পড়া নেওয়া হবে। সপ্তাহে 2টো করে মক টেস্ট থাকছে, যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হবে, এবং মাসের শেষে যে চ্যাপ্টারটা পরীক্ষা হবে, যে চ্যাপ্টারটা শেষ হবে সেখান থেকে 115 নম্বরের পরীক্ষা থাকছে, ঠিক আছে। তাহলে টোটাল তোমরা ডিটেলস এখান থেকে জেনে নিলে। এবার তোমাদের দায়িত্ব কি, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু ডিটেলসে একবার জেনে নিও, ঠিক আছে। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে, খড়িত হয় না, রাইট। তাহলে এখানে সঠিক উত্তর কি না, অ্যান্ড্রোজেন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যখন উদ্ভিদঙ্গের সামগ্রিক চলন বাহ্যিক উদ্দীপকের প্রভাব হয় তখন তাকে কি বলে? দেখো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যে চলনটা হবে সেটা মনে রাখবে যে প্রকরণ চলন কিন্তু মোটেও না, প্রকরণ চলন মোটেও না। টপিক চলন মানে দিক নির্ণীত চলন, আর ন্যাফটিক মানে কোনো কিছুর প্রভাব দ্বারা গঠিত চলন। তাহলে ট্যাকটিক চলনটা হবে নিশ্চয়ই বাহ্যিক উদ্দীপকের প্রভাবে বলেছে, মানে তাহলে কি সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন কি? ট্যাকটিক চলনের অপর নামই কিন্তু সামগ্রিক চলন, তাহলে এখানে কি ট্যাকটিক চলনটা হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন বলেছে না স্নায়ুকোষের নিউক্লিয়াসযুক্ত এবং সর্ব অপেক্ষা প্রশস্ত অংশকে কী বলে? এটা মনে রাখবে যে এটা কিন্তু কোষদেহ বা ডেনড্রাইট বা অ্যাক্সন না, এটা অ্যাকচুয়ালি যেটা সঠিক এটা হচ্ছে কিন্তু দেহকোষ হবে, ঠিক আছে, কী বলে? দেহকোষ হবে। নেক্সট বলেছে মানবদের করোটেশনের সংখ্যা কত? দেখো 12 জোড়া না 12টি, 12টি বা দেখো 12টি বা 31টি এগুলো কিন্তু কোনোভাবেই আসবে না। মনে রাখবে যে করোটেশনের সংখ্যা কিন্তু কত না 12 জোড়া। কটি বললাম? করোটেশনে কিন্তু 12 জোড়া, রাইট। আর যদি বলতো সুষুম্না থাকে তাহলে কিন্তু হতো 31টা। এটা যদি করোটি বলেছে তাহলে করোটেশনের সর্বদা কতগুলি হবে না, করোটেশনের সর্বদা হচ্ছে কিন্তু 12 জোড়া। নিচের কোন হরমোনটিকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়? দেখো মনে রাখবে যে অ্যান্টিকিটোজেনিক হরমোন কিন্তু কোনোদিন থাইরক্সিন বা গ্লুকাগনকে বলা হবে না, ঠিক আছে। অ্যান্টি ডায়াবেটিক বা অ্যান্টিকিটোজেনিক যাই হরমোনই হোক না কেন সেটা কিন্তু সর্বদা ইনসুলিনকেই বলা হবে, ঠিক আছে। আচ্ছা ইউগ্লিনা 13 নম্বর প্রশ্ন বলেছে ইউগ্লিনার গমনাঙ্গ কোনটি? 4টা অপশন রয়েছে, সিলিয়া রয়েছে, ক্ষণপদ রয়েছে, তারপর তোমার রয়েছে সংকোচনশীল গহ্বর, আর হচ্ছে ফ্ল্যাজেলা। দেখো ইউগ্লিনার ঠিক ছবিটা এরকম হয়, এরকম একটা ইউগ্লিনার ছবি হয়, ঠিক আছে। এবং ইউগ্লিনার এই যে ফ্ল্যাজেলাটা, এই ফ্ল্যাজেলাটা কিন্তু চলনে সাহায্য করে। তাহলে ইউগ্লিনার চলন কী সাহায্যে দেখা যায় না, ইউগ্লিনার চলন যেটা দেখা যায় সেটা হচ্ছে 13 নম্বর যেটা সঠিক অ্যান্সার, এটা হচ্ছে কিনা অপশন ডি বা ফ্ল্যাজেলাটা হচ্ছে রাইট অ্যান্সার। কী বলো? অপশন ডি ফ্ল্যাজেলাটা হচ্ছে রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন বলেছে সূর্যলোকের উপস্থিতিতে সূর্যমুখীর প্রস্ফুটন কী ধরনের চলন? দেখো 4টা অপশন রয়েছে, মনে রাখবে দেখো এখানে সূর্যমুখী ফুল সর্বদা কী করে বলো তো? তুমি যদি একটা সূর্যমুখী ফুলকে দেখবে সূর্যমুখী ফুলটা সর্বদা না সূর্যের দিকে মুখ করে থাকছে, ঠিক আছে। তাহলে এখানে ধরো সূর্য রয়েছে, ঠিক আছে, এখানে ধরো সূর্য যদি থাকে তো সর্বদা কী করা বলো তো? সূর্যের দিকে মুখ করে ফোটে। তাহলে সূর্যের দিকে মুখ করে ফুটছে মানে এখানে ফোটো মানে আলো নেবার চেষ্টা করছে, আর সূর্যের যে তাপ সেই তাপের প্রভাবে চলনটা ঘটছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি কী বলা হয়? ফটোনেফটিক চলন। কী বলে? ফটোনেফটিক চলন বা ফটোনেফটিক চলন, কারণ তাপ আলো দুটোই নিচ্ছে। তাহলে নেফটিক ফটোনেফটিক মানে আলোটা যেটা নিচ্ছে সেই আলোটা তাপের প্রভাবে কিন্তু সূর্যলোকের উপস্থিতিতে সূর্যমুখীর প্রস্ফুটন ঘটছে, যার জন্য এটা সঠিক উত্তর হচ্ছে কিনা ফটোনেফটিক, ঠিক আছে। দেখো কেমোনেফটিক মানে রাসায়নিক উদ্দীপকের প্রভাবে, ফটোটনিক মানে আলোর দিকে চলন, কিন্তু আলোর দিকে তো না, আলোর প্রভাবে। থার্মোনেফটিক মানে তাপের প্রভাবে, দেখো কোনো তাপের প্রভাবে কিন্তু ঘটছে না। নেক্সট প্রশ্নের দিকে চলে আসো, পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি? দেখো পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন যদি বলা হয় তাহলে দেখো অক্সিনের কাজগুলো তোমরা যদি দেখো যে অক্সিন কিন্তু ফলের বৃদ্ধিতে সাহায্য করে, এছাড়াও টপিক চলনে নিয়ন্ত্রণ করে, কোষ বিভাজন কোষের আকার বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করে। এবার তোমাকে জানতে যে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি? মনে রাখবে যে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে হচ্ছে কে? জিব্রেলিন।
জিব্রেলিন কীভাবে পরমুদ্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে তাও একটু তোমাদেরকে বলে দিই। না, যখন আমাদের যে পর্বে যে কোষ রয়েছে, গাছের যে পর্ব রয়েছে, সেই পর্বের যে কোষ রয়েছে, সেই কোষের আকার আয়তনটা বৃদ্ধি ঘটায়। তাহলে কোষের আকার আয়তনটা যত বৃদ্ধি করবে তাহলে সেই পরমুদ্রের দৈর্ঘ্যটাও কিন্তু ততটাই বৃদ্ধি করবে, রাইট? যে কোষের যে পরমুদ্র সেখানকার কোষগুলোর আকার আয়তন বৃদ্ধি করে, কোষগুলোর আকার আয়তন বৃদ্ধি করার জন্য জিব্রেলিন কী করে, ওই পরমুদ্রার বৃদ্ধি করে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। তাহলে জিব্রেলিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, টোটাল আজকে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। কে কটা সঠিক করেছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়েছো।